আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প ভবানীপুরের নদী ও তারানাথ তান্ত্রিক। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ভবানীপুরের নদী ও তারানাথ তান্ত্রিক। নদীর ঘাটের কাছে চুপ করে বসে বসে হরগোবিন্দর সঙ্গে কথা বলছিল মুকুন্দ। এবার ওঠার সময় হয়েছে। আকাশটা কালচে হতে শুরু করেছে। সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে অনেকক্ষণ আগে। হরিগোবিন্দ বলল, অনেকটা সময় হলো মুকুন্দ, এবার বাড়ি ফিরে যাওয়া যাক। চল, এখন বাইরে বেরোলে মনে হয় বাইরেই থাকি, বাড়িতে আর ভাল লাগে না। মুকুন্দ কিন্তু এমনটা নয়। তার বাড়িতে সে, তার বউ এবং ছেলে আর ছেলের বউ সবাই মিলে সুখের সংসার। মুকুন্দ এখন ফিরে গেলে তার বউ নিজের হাতে তাকে চা করে দেবে। তারপর সেই চা খেতে খেতে রান্নাঘরের লম্বা বারান্দার কাছে বসে বউয়ের সঙ্গে সুখ দুঃখের কথা, রান্নাবান্নার কথা বলবে। যদিও এখন আর সুখ দুঃখের কথা তেমন থাকে না, তবুও ভালো লাগে। কিন্তু হরিগোবিন্দর কথা শুনে মুকুন্দ বলল, কেন রে, আবার কি হলো? আর বলিস না, তুই সারাদিনে যতক্ষণ বাড়িতে থাকিস ততক্ষণ সমস্যা। ছেলেটার কাজকর্ম ভালোভাবে হয় না, তাতেই তো বাড়িতে অশান্তি। দুই ভাই মিলে সব সময়, তাছাড়া সন্ধ্যের পরেই তো দুটো এক জায়গায় হবে, আর তাতেই আমি ঘরে থাকলে আমাকে কেউ কথা শোনাতে ছাড়ে না। মাঝে মাঝে মনে হয় এখান থেকে উঠে কোথাও পালিয়ে যাই। যাওয়ার কোনো জায়গা যদি সত্যিই থাকতো তাহলে চলেই যেতাম। হরিগোবিন্দর মনের দুঃখটা বোঝে মুকুন্দ। তার কাঁধে হাত রেখে কিছু একটা বলতে যাবে, এমন সময় খচখচ শব্দে আবার ঘাটের দিকে তাকায়। নদীর ঘাট হলেও এদিকটা একটু জংলা। সামনে খানিকটা পায়ে চলা পথ আছে, সেইটা গিয়ে নেমেছে জলের কাছে বটে। তবে ঘাটের কাছেও কয়েকটা ছোট বড় গাছগাছলা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। যেদিক থেকে শব্দটা এসেছে চাঁদের অল্প আলোতে ভালো করে কিছু দেখা সম্ভব নয়, কারণ সবেমাত্র চাঁদ উঠেছে। এদিকে অন্ধকার পুরোপুরি। নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ আর তার সঙ্গে ভেসে আসা ঠান্ডা একটা অল্প হাওয়ার সঙ্গে হঠাৎ করে একটা পচা কেমন গন্ধ যেন যুক্ত হলো। হরিগোবিন্দ আর মুকুন্দ সঙ্গে সঙ্গে নিজের নাকে হাত চাপা দিল। একটা গন্ধ বলে মনে হচ্ছে না, কেমন যেন পচা পচা গন্ধ। জঙ্গলে জলে কিছু আবার মরলো নাকি? যত রাজ্যের মরা পচা আমাদের ঘাটে এসেই পড়ে নাকি? একবার দেখে আসবো নাকি বলতো? আলো বলতে একটা হ্যারিকেন। হরিগোবিন্দর বাড়িটা কাছে হলেও মুকুন্দর বাড়ি কিন্তু দূরে। গ্রামের পথ ধরে অন্ধকারে যেতে বড় কষ্ট হয়। গ্রামের পথে উঁচু নিচু খানাখন্দে ভরা। হাতের দেশলাইটা জ্বালিয়ে সে হ্যারিকেনটা জ্বালালো। তারপর এক পা করে এগিয়ে গিয়ে ঘাটটার কাছে দাঁড়িয়েছে। অমনি সামনের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। অদ্ভুত একটা চিৎকার করে ফেলেছিল সে, কিন্তু কাঁধের ওপর মুকুন্দর হাতটা এসে পড়ল। আবার একটা মরা? এই মাসেও তাহলে আবার একটা মরা এলো? হ্যাঁ, তাই তো। আগের মতোই মাথাটা নেই, ঘাড়ের উপর থেকে যেন কেউ এক কোপে কেটে ফেলেছে। মাঝখানে কোনো কিছু দেখা যায় না, আবার 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 এখন দেখা গেল। ব্যাপারটা কিন্তু একদম ভালো হচ্ছে না। আমাদের এই গ্রামের জন্য কিন্তু ব্যাপারটা একদম ভালো হচ্ছে না। হরিগোবিন্দ আর মুকুন্দ দুজনে একটু ভয় পেয়েছিল ব্যাপারটা দেখে।
একটা মৃতদেহ এসে লেগেছে নদীর ঘাটের কাছে, আর দুটো শেয়াল তার শরীর থেকে পচা মাংস কামড়ে কামড়ে খেতে শুরু করেছে। গলার কাছটা কাটা, মাথাটা নেই, তবে গোটা শরীরটা আছে। গোটা শরীর উলঙ্গ, সেই শরীর জলে ভিজে ডুবে ফুলে অদ্ভুত হয়ে গেছে। এখন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে দেখছিল ওরা। এইবার হরিগোবিন্দ বলল, এমনভাবে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, গ্রামে একটা খবর দেওয়া দরকার। তার উপর আজকে শনিবার, তাই না? হরিগোবিন্দর হাতের হ্যারিকেনের শিখাটা কাঁপছে। সে না দেখতে পেলেও মুকুন্দ কিন্তু অন্য একটা ব্যাপার দেখতে পেল। একটা কালো ছায়া কখন যেন ওদের বসে থাকা জায়গাটার একপাশে যে বড় গাছটা রয়েছে সেইখানে এসে দাঁড়িয়েছে। হরিগোবিন্দ কি যেন বলে চলেছে, মুকুন্দ কিন্তু শুনছে না। ওরা আঘাটা জায়গার এলোমেলো জংলায় কতটুকু উপরের দিকে উঠে এসে যেই উঠে যাবে, এমন সময় মুকুন্দ দেখতে পেল গাছের তলায় দাঁড়িয়ে থাকা কালো ছায়া মূর্তিটার গলার উপরে মাথাটা নেই। দুটো হাত গাছের ওপরের দিকে রেখেছে, তাতে সাদা সাদা লম্বা নখ। একটা অদ্ভুত কিসের মতো শব্দ করে কালো ছায়াটা প্রায় ঝাঁপিয়ে পড়তে যায় আগে উঠে আসা হরিগোবিন্দর উপর। মুকুন্দ ব্যাপারটা বুঝতে পেরেই হরিগোবিন্দকে একটা ধাক্কা দেয়, কিন্তু দুজনেরই প্রায় 60-এর কাছাকাছি বয়স, তাই হুড়ুমুড় করে মাটিতে পড়ে যায় দুজনে। কালো ছায়াটা ওদের মাথার উপর দিয়ে ছিটকে পেছনের দিকে চলে যায় বটে, তবে একটা রক্ত জল করা হাসির শব্দ ঠিক তখনই বাতাসের মধ্যে শুনতে পায় ওরা। কে যেন বলে ওঠে, তোরা আমায় দেখেছিস, তোদের যে মরতে হবে, আমায় যে দেখবে তাকেই মরতে হবে। মুকুন্দ ভয়ে পাথরের মতো হয়ে যায়। হরিগোবিন্দ ততক্ষণে উঠে বসে কালো ছায়াটাকে দেখতে পেয়েছে। সেটা জংলা পথ ধরে নিচে নেমে এসে জলের মধ্যে কোথায় যেন মিশে যায়। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে ওরা খুব দ্রুত বেরিয়ে আসে জায়গাটা থেকে। ততক্ষণে হাতের হ্যারিকেনটা মাটিতে পড়ে ভেঙে খান খান হয়ে গেছে। চারপাশে অদ্ভুত অন্ধকার, তার মাঝে নদীর ঘাটের দিক থেকে ভেসে আসে সেই অদ্ভুত শব্দটা। কিশোরীর সঙ্গে সাত সকালে তারানাথের বাড়িতে যাওয়ার আগেই দেখা হয়েছিল আমাদের এক পুরনো বন্ধু মুকুল চক্রবর্তীর সঙ্গে। বন্ধু ঠিক নয়, এক অফিসেই আমাদের সঙ্গে কাজ করত। সেই সূত্রেই কিশোরীর সঙ্গে আমাদের একবার আলাপ হয়েছিল। তাতেই মাঝে মধ্যে সে আমাদের কাছে আসতো, কিশোরীর বাড়িতে হোক কিংবা আমার বিয়ের আগে আমার বাড়িতেই হোক। কিন্তু আজ সকালে যখন তার সঙ্গে দেখা হলো, দেখলাম তার চোখ মুখের অবস্থা খুব একটা ভালো নয়। চোখের তলায় কালি পড়েছে, চেহারা কেমন যেন শুকিয়ে গেছে, মাথার চুলের মাঝে পাক ধরতে শুরু করেছে। বললাম, আরে কি ব্যাপার মুকুল, এমন অবস্থা হলো কি করে? কোনো কিছু হয়েছে নাকি? আসলে চিন্তা তো একটা আছেই, কিন্তু সেটা বড় কথা নয়। ভালো চাকরি নেই, তারপর সংসার বড় তো, কোনো রকম টেনে টুনে দিন কাটাতে হচ্ছে। তাতেই আমার আর গিন্নির এই অবস্থা। তোমরা ভালো তো? চললে কোথায়? আরে আজ তো রবিবার, আমাদের ছুটি, তাই আমরা চললাম ঠাকুরমশাইয়ের কাছে। তা তুমিও একদিন এসো আমাদের সঙ্গে। আর ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে ঠাকুরমশাইকে যদি একটু হাত দেখাও, তাহলে তোমার অবস্থার উন্নতি উনি চাইলেই করতে পারেন। কিশোরীর কথায় মুকুল হেসে বলল, ওসব অনেক করেছি, সাধু বাবা তান্ত্রিক ওসব ভণ্ড, কোনো কিছু ভালো নয় গো, শুধু পয়সা আর পয়সা, কোনো কিছুই হয় না। আর আমি তো বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোভাবে খেয়ে পরে যদি। আহা, ভুল করছো। এই আমরা যে ঠাকুরমশাইয়ের কথা বলছি, সে পয়সার জন্য এসব করেন না। তাছাড়া তাকে পয়সা না দিলেও তার দিব্যি চলবে।
তবে তোমার ভাগ্যে যদি কিছু থাকে তাহলে সে নিশ্চয়ই ব্যবস্থা করতে পারবে, আর ভাগ্যে না থাকলে সে আলাদা করে কিছু করতে পারবে না। এই কথায় মুকুল বোধহয় একটু বেশি খুশি হলো, কিন্তু সে একটা অন্য কাজে যাচ্ছিল, তাই আমাদের কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে সে নিজের মতো বেরিয়ে পড়ল। ফেরার পথে মুকুলকে নিয়ে কথা হলো। তারানাথের বাড়িতে ঢোকার আগে পাসিং শো আর খানিকটা তেলে ভাজা কিনে নিলাম। আকাশটা মেঘলা হয়ে রয়েছে। আসার সময় দুটো ঘোড়ার গাড়ি একেবারে আমাদের কাছ দিয়ে গেল। তাতে জমজমাটি পোশাক পরা বেশ কয়েকজন বসে রয়েছে, যদিও ঘোড়ার গাড়ির চারিদিকে পর্দা ফেলা থাকে এটাতেও ছিল। সেই পর্দার ফাঁকেই আমরা দেখতে পেলাম বোধহয় কোথাও কোনো ব্যবস্থা রয়েছে। তারানাথের বাড়িতে যখন গেলাম তখন দেখি সে তক্তপোষের একপাশে যোগ করে বসে এক মনে হুঁকোতে টান দিয়ে চলেছে। কিশোরী বলল, সে কি? আরে আজ সকাল সকাল হঠাৎ করে হুঁকো কোথায় পেলেন? অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আর দুদিন আগে আমার এক খদ্দের এসেছিল। তার অবস্থা বেশ ভালো, কিছু একটা সমস্যায় পড়ে আমার কাছে কয়েকদিন যাতায়াত করেছিল। তার সমস্যা মিটে গিয়েছিল। তাকে হুঁকো খাওয়াবার কথা বলতেই সে বলেছিল সমস্ত ব্যবস্থা করে দেবে। তাই আজ একজনকে পাঠিয়ে হুঁকোতে ছিলিম ভরা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করে এমনকি আমায় আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়ে তারপর গিয়েছে। এইমাত্র তোমরা এলে, তার আগে গেল। তাহলে তো ভালোই। অনেকদিন আপনার হুঁকো খাওয়া হয়নি, সিগারেট খেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাবার চেষ্টা করছেন। তারানাথের মুখে সত্যি সত্যি একটা তৃপ্তির ছাপ। তক্তপোষে বসে গুরু গুরু করে তামাক খেতে লাগলো। আমি আর কিশোরী একপাশে গিয়ে বসলাম। একটু পরে তামাকে কলকে শেষ হয়ে যায়। তামাক শেষ হয়ে যাওয়ায় সে রাখল। তারপর উঠে গিয়ে ভেতর থেকে খানিকটা জল খেয়ে ফিরে এসে তেলে ভাজায় হাত দিল। যে তেলে ভাজা এনেছিলাম সেই তেলে ভাজা তিনজনে মিলে সদ্গতি করলাম। তারপর হাত মুখ ধুয়ে আবার গুছিয়ে যখন তারানাথ খাওয়ার আমেজ নিয়ে বসল, ততক্ষণে কালো মেঘ শুধু নয়, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। অনেকদিন পর আজ মনটা বেশ প্রফুল্ল হয়েছে, বুঝলে? আজ বেশ ভালো লাগছে। তোমরা এসেছো, আজ তোমাদের একটা ভালো গল্প বলবো। আসলে গল্প তো নয়, মানে আমার জীবনের অভিজ্ঞতা আর কি। তোমরা সব সময় আমার কাছে গল্প শুনতে আসো, আমি তত্ত্ব কথা বলি, মাঝে মাঝে তোমরা রেগে যাও। তবে আজ তেমন কিছুই বলবো না। আসলে হুঁকো খেতে খেতে আর আমার সেই পরিচিত পাঠানো লোকের সঙ্গে কথা বলতে বলতে তার মুখের কথা শুনে অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটাই তোমাদের আজ বলবো। কিশোরী আর আমি চুপ করে রইলাম তারানাথের কথা শুনে। তারানাথ একটু সময় চুপ করে থেকে আবার বলতে শুরু করলো। আজ থেকে অনেক বছর আগের কথা, আর কতদিন আগে সেটা ভালোভাবে মনে পড়ে না। হ্যাঁ, তবে এটুকু মনে আছে যে তখনও মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়নি। তাহলে বুঝতেই পারছো কতটা সময় আগের কথা। সেই সময় তন্ত্রের টানে আর সাধু সঙ্গের জন্যে এখানে ওখানে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতাম। যেখানে যা পেতাম তাতে লেগে পড়তাম। ক্ষমতা তখন মাতু পাগলির আশীর্বাদে সামান্য পেয়েছিলাম বটে, সেই ক্ষমতা কাজে লাগানোর মতো সফল তখনও পর্যন্ত হয়ে উঠতে পারিনি। তাই এমনভাবেই ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম ভবানীপুর নামের গ্রামের কাছে। যখন সেখানে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু প্রায় বিকেল। আগের দিন ভবানীপুরের কাছের এক জঙ্গলে রাত কাটিয়েছি। একাই ছিলাম, গোটা শরীর ক্লান্ত, খিদেও বড্ড পেয়েছে। বিকেলের দিকে সেই গ্রামে ঢুকে কারুর বাড়িতে আশ্রয় নেব বলে ভাবছি। এমন সময় দেখি একজন বয়স্ক মতো লোক, এই কত বয়স হবে, 50 কিংবা 60 বা তার থেকেও একটু বেশি হতে পারে মনে হয়। সে হাঁটতে হাঁটতে এই দিকেই আসছে। আমায় দেখতে পেয়ে সে নিজেই বলল, সাধু বাবা, তুমি কে বলো তো? এখানে তোমাকে তো এর আগে দেখিনি। আমি এখানকার তো নই, তাই আমায় এদিকে দেখতে পাননি। আমি এখানে আজ প্রথমবার এসেছি। আচ্ছা, এখানে কোনো বাড়িতে আশ্রয় জুটবে একদিনের জন্যে? আসলে বড্ড ক্লান্ত। আর কিচ্ছু বলতে হলো না, তিনি আমায় সঙ্গে করে নিয়ে গেলেন।
পরে জেনেছিলাম তার নাম মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দর সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছালাম। তার বাড়িতে তার স্ত্রী, ছেলে, পুত্রবধূ সকলেই রয়েছে। তার ছেলের বছরখানেক হলো বিয়ে হয়েছে। তার বাড়িতেই আমায় বেশ যত্ন সহকারে আশ্রয় দেওয়া হলো। মাটির তৈরি ঘর হলেও তার বাড়িটা কিন্তু বেশ বড়। বাড়ির চারপাশে বাঁশের বেড়া, বাঁশের বেড়ার পাশে এখানে ওখানে ছোট ছোট গাছপালার ঝাড়। তার বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে খানিকটা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে বসলাম বারান্দার কাছে। একটু পরেই মুকুন্দর ছেলে সদানন্দ এসে আমায় প্রণাম করল। সদানন্দর বয়স আমার থেকে খুব একটা বেশি ছোট নয়। সে প্রণাম করতে আমি বারণ করে বললাম, আহা সদানন্দ, আমার বয়স তোমার থেকে খুব বেশি নয়, হয়তোবা 2-3 বছরের ছোট বড় হব। তাতে কি হয়েছে? আপনি সাধু মানুষ, তার উপর ব্রাহ্মণ। আপনার পা স্পর্শ করলেই আমার পুণ্য হবে। মনে পড়ল কথায় কথায় আমি যে ব্রাহ্মণ সেই কথা বলেছিলাম মুকুন্দকে। আসলে সেই হিসেবে সে আমার খাওয়ার ব্যবস্থা আলাদা করেছিল। তারাও তো ব্রাহ্মণ। একরকম সেই বাড়িতে তখন থেকে সন্ধে পর্যন্ত ভালোই কাটল। সন্ধ্যার দিকে আরেকজন এলো সেখানে, সেই গ্রামেরই লোক। বয়স মুকুন্দর মতোই বলে মনে হলো। একটু লম্বা, চোখে মুখে একটা বয়সের ছাপ রয়েছে। তাছাড়া চোখের তলায় কালি। দেখে বোঝা যায় যে মুকুন্দর মতো প্রাণোচ্ছল সে নয়, তবে তার ভীষণ কিছু একটা হয়েছে বলে মনে হচ্ছে। আমায় দেখে সে নিজেও প্রণাম করল। আগেই বলেছি, আমার বয়স তাদের থেকে অনেক কম, যাকে বলে অর্ধেক। এই রকম। তা কথায় কথায় আমরা 3 জন গল্পে মশগুল হয়ে পড়লাম। সেই লোকটির নাম হরিগোবিন্দ বিশ্বাস। সে বলল, সাধু বাবা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমাদের গ্রামে তো আবার সেই কাটা মাথা দেখতে পাওয়ার সময় হয়ে গেল। আপনি এসেছেন, চলুন, আপনি নিজেও দেখতে পাবেন। দেখুন আপনি কোনো একটা কিছু করতে পারেন কিনা। তার কথায় আমি অবাক হলাম। মুকুন্দর দিকে তাকিয়ে বুঝতে পারলাম হরিগোবিন্দ সত্যি কথাই বলছে। বললাম, ব্যাপারটা কি বলুন তো? সে অনেক আগেকার কথা। আমাদের এই গ্রামের নাম ভবানীপুর। গ্রামটা ছোট। তুমি যেদিক দিয়ে এসেছো ভালো করে এখনো দেখোনি। সামনে গেলে বুঝতে পারবে। হাতে গুনলে 10 থেকে 12 ঘর মতো বসতি নিয়ে আমাদের এই ভবানীপুর গ্রাম। গ্রামের দুদিক দিয়ে রয়েছে একটা নদী। খুব বড় নয়। বর্ষাকাল ছাড়া বাকি সময় একটু করে জল থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে। নদীর নামও ভবানী। সেই নদীতে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ করে অমাবস্যার কয়েকদিন পরে, একটা করে মাথা কাটা মৃতদেহ ভাসতে দেখা যায়। কখনো মৃতদেহ ভেসে চলে যায়, আবার কখনো ছোট নদী তো নদীর এই ঘাটে ওই ঘাটে আটকে থাকে। মাঝে মাঝে অনেকে মাছ ধরতে গিয়ে তা দেখতে পায়। আবার অনেক সময় গ্রামের লোকেরা জল টল আনতে গেলেও দেখতে পায়। ওই নদীই তো আমাদের ভরসা। মাথা কাটা মৃতদেহ, তাও আবার প্রত্যেক মাসে অমাবস্যার পরে। কিন্তু এমন কাজ কে করে? আরে এমন কাজ যে করে তার যদি ক্ষতি হতো তাহলে তো কোনো চিন্তা ছিল না। কিন্তু ক্ষতি তো হয় গ্রামের লোকেদের। এবং অমাবস্যার পরেই ওই মাথা কাটা মৃতদেহ দেখা গেলে তারপরে গ্রামে শুরু হয় উপদ্রব। রাতের বেলা সেই মাথা কাটার ছায়া গ্রামে ঘুরে বেড়ায়। কেউ ঘর থেকে বাইরে বেরোতে পারে না। এই যে আমি আর মুকুন্দ, আমরা দুজন তো সেদিন একদম সামনাসামনি পড়ে গিয়েছিলাম। আর একটু হলেই ইহকাল পরকাল হয়ে যেত। যা বলেছে, তারপরেও তাকে আমরা মাঝে মাঝে দেখেছি। সাধু বাবা, ও মাথা কাটা মৃতদেহর প্রেতাত্মাগুলো এসে আমাদের গ্রামের আশেপাশেই জড়ো হয়। একে গ্রামের আশেপাশে জঙ্গল ভরা, তার মধ্যে এমন ব্যাপার অতি ভয়ঙ্কর। ছেলেপিলে নিয়ে এই গ্রামে বাস। আমাদের তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু বাকিরা। তাদের কথায় একটা ব্যাপার বুঝতে পারলাম, যে ভয় একটা রয়েছে এখানে, কিন্তু কারো এখনো পর্যন্ত কিছু হয়নি। তাই হয়তো ব্যাপারটাকে অন্যান্য লোকেরা খুব বেশি গুরুত্ব দেয়নি। এরা দুজন নিজের চোখে দেখেছে বলে তারা আমায় কথাগুলো বলছে। বললাম,
দেখুন, কিন্তু এমনি এমনি তো আর কিছু হতে পারে না। কিছু তো একটা ব্যাপার হচ্ছে, না হলে ওই মাথা কাটা মৃতদেহগুলো এখানে আসছেই বা কি করে? আর তাদের মাথাগুলোই বা যাচ্ছে কোথায়? নদীর এপারে আমাদের গ্রাম, ওপারে জঙ্গল। তাছাড়া নদীটা তো অনেক দূর থেকেই আসছে, আশেপাশের অনেকগুলো গ্রাম পেরিয়ে এখানে আসে। সেখান থেকে যদি কিছু হয়, কিন্তু নদীতে এত জল কম, তার মধ্যে একটা মৃতদেহ অত দূর থেকে ভাসতে ভাসতে এখানে আসবে কি করে? আমাদের মনে হয় ওপার থেকে কেউ এগুলো ফেলছে। আমারও তাই মনে হয়। এইবারে তুমি বলো সাধু বাবা, কি করা যায়? করার মতো তো তেমন কিছু নেই। নিজের চোখে না দেখে তো আমি কিছুই বুঝতে পারবো না। তবে এখানে কয়েকটা দিন থাকি, থেকেই দেখি কি হয়েছে, তাহলেই সব কিছু বোঝা যাবে। তোমার যতদিন ইচ্ছে হয় থাকো, তাতে কোনো আপত্তি নেই। আমাদের সঙ্গে গ্রামটা ঘুরে ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে আজ রাতে কিছুই হবে না, যা হবে কাল সকালে। হরগোবিন্দ, তুমিও খেয়ে নাও, বুঝলে? রাতের রান্না একটু পরেই হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে হরিগোবিন্দ চলে গেল। মুকুন্দ আমায় একটা শোয়ার ব্যবস্থা করে দিল, তাতে বেশ আরামেই ঘুম হলো। আমি সন্ন্যাসী মানুষ, পথে ঘাটে মাঠে জঙ্গলে শ্মশানে এখানে ওখানে ঘুমিয়ে থাকি। বিছানায় শুয়ে পেট ভরে খেয়ে ঘুমটা বেশ ভালোই হলো। আর ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ির কথা নিয়ে একটা স্বপ্ন দেখলাম। পরদিন সকালে আবার হরিগোবিন্দ আর মুকুন্দর সঙ্গে গ্রাম দেখতে বেরিয়ে বুঝতে পারলাম তাদের কথা কিন্তু মিথ্যে নয়। বড় জোর 13টার মতো পরিবার এই গ্রামে রয়েছে। আরও কয়েকটা বাড়িঘর রয়েছে বটে, তবে সেগুলো ফাঁকা ফাঁকা। প্রশ্ন করতে ওরা বলল, আগে আরও বেশি লোকজন থাকতো। ওই মাথা কাটা ব্যাপারটা শুরু হওয়ার পর থেকে ভয়ে ভয়ে অনেকেই এখান থেকে চলে গেছে। নদীর ধারে কেউ ওই দিকে গেছে, আবার কেউ এই পথে, এই স্থলপথে পেরিয়ে যায় আর কি। অনেকেই তো ভয়ে ভয়ে গ্রাম ছেড়ে দিল, কিন্তু আমরা পারলাম না। চাষের জমি জামা এই সমস্ত কিছু ছেড়ে আবার কোথায় যাব? কোথায় গিয়ে বাস করব? ওসব আর আমাদের দ্বারা হবে না। যা হবার এখানেই হোক, এইখানেই। আমরা হেঁটে যাচ্ছি, এমন সময় ওপার থেকে একটি স্ত্রীলোক আর তার সঙ্গে একটি বাচ্চা ছেলে হেঁটে আসছে। আমাদের দেখতে পেয়ে বোধহয় সেই বাচ্চা ছেলেটা কিছু একটা আঙুল দিয়ে দেখালো। স্ত্রীলোকটার মাথায় ঘুমটা ছিল। সে আরও খানিকটা ঘুমটাটা টেনে নিয়ে বলল, সাধু বাবা, সাধু বাবা, আমায় বাঁচান, কাল রাতে আমায় মেরেই ফেলতো। তার কথা শুনে আর তার ভয় পাওয়া গলা শুনে আমি আর হরিগোবিন্দ এবং মুকুন্দ তিনজনেই হতবাক হয়ে গেলাম। তারপর সেই স্ত্রীলোকটির সঙ্গে তার বাড়িতে গেলাম। তার বাড়ি কাছেই। ছেলেটি আমাদের পাশেই বসে রইল। সেই স্ত্রীলোকটি কিন্তু ঘুমটা সরালো না, সেইভাবেই সে কথা বলল। পরে জানতে পেরেছিলাম যে সে বিধবা, তার স্বামী মারা গেছে বছরখানেক আগে। এরোর বাড়িতে ধান ভেঙে এটা ওটা করে তার সংসার চলে। তা সে বলল, কাল রাতে ছেলেটা বাইরে বেরোবে বলে আমায় ডাকছিল, তা ওকে নিয়ে উঠেছি। বাড়ির পিছন দিকে গিয়ে আবার ওকে নিয়ে চলে আসতে যাব, এমন সময় দেখি আমাদের উঠোনের এক পাশে কি যেন বসে আছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেলাম। একা মেয়ে মানুষ, ঘরে থাকি, কত রকম চিন্তা। সঙ্গে সঙ্গে ছেলেটাকে শক্ত করে ধরে আস্তে আস্তে এগোতে লাগলাম ঘরের দিকে। কিন্তু মাঝামাঝি পর্যন্ত এসেছি, এমন সময় একটা রক্ত জল করা হাসির শব্দ শুনে সাধু বাবা বুকের ভেতরটা থকথক করে কেঁপে উঠল। গলা কাটা তো। তখনও ভালোভাবে বুঝতে পারিনি। শব্দটা শুনেই আমি তো তাড়াতাড়ি কোনো রকমে আমার ছেলেটাকে জড়িয়ে নিয়েই ছুটেছি বারান্দার দিকে। একবার বারান্দায় উঠে পড়লেই তারপরে ঘরে ঢুকে পড়ব। কিন্তু আমার কি আর তেমন কপাল? দৌড়তে গিয়ে হুড়মুড় করে ছেলেটাকে নিয়ে পড়েছি মাটির উপরে। পায়ে ভীষণ মোচড়ে লেগেছে, চট করে উঠে দাঁড়াতেও পারছি না। পড়ে যাওয়ার আগেই ছেলেটাকে ছেড়ে দিয়েছিলাম, তাই ওর কিছু হয়নি। সে আমায় বারবার ধাক্কা দিচ্ছে,
আমি বললাম, পালা পালা, ঘরে যা, চলে যা এখান থেকে। ছেলে আমায় ছেড়ে যায় না। এদিকে উঠোনের মাঝখানে কালো মতো যেটা বসেছিল সেটা যেন একটু একটু করে এগোতে লাগলো আমার দিকে। কয়েকদিন আগেই অমাবস্যা গেছে সাধু বাবা। এমন অবস্থার মধ্যে যে গলা কাটা ছাড়া অন্য কিছু আসবে না সেটাও ভালো বুঝতে পারছিলাম। আর কি করা, ওই মোচড় লাগা পা নিয়ে কোনো রকমে উঠে বসতে বসতেই সে হুড়মুড় করে একদম আমার সামনে এসে পড়েছে। তাকিয়ে দেখি সাধু বাবা, কাটা গলাটার কাছ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মুখের উপরে। মাথাটা নেই, ঠিক বুকের কাছে যেন দুটো কালো গর্ত, আর চাপা হাসিটা ভেসে আসছে ঠিক সেখান থেকেই। সর্বনাশ! তারপর ওর হাত একবার পড়লে তো আর কোনো নিস্তার নেই। স্ত্রীলোকটি খানিকটা সময় নিল, কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, দুহাতে সে আমায় যতবারই ধরতে যায় অতি কষ্টে তার হাতের কাছ থেকে বেঁচে যায়। গলা কাটা তো, দেখতে পায় না। দুহাতে একবার ধরতে পারলেই পিষে মেরে ফেলবে। ছেলেটাকে নিয়ে কিভাবে যে ওর হাত থেকে বারবার বাঁচতে বাঁচতে তারপর এক সময় বারান্দায় উঠে এসেছিলাম, সেই কি বিভৎস চিৎকার! তার চিৎকার শুনে যেন রক্ত জল হয়ে বাইরে বেরিয়ে যায়। কিভাবে যে বারান্দা থেকে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিলাম সে কথা আর বলতে পারি না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখলাম সেও যেন রীতিমতো ভয় পেয়েছে, তবে এখন কিছু বোঝা যায় না। বললাম, তার মানে গলা কাটা রাতের বেলা তোমার বাড়িতে ঢুকেছিল, তোমাকে মারতে চেয়েছিল, কিন্তু আর কিছু কি দেখতে পেয়েছিলে? আর তো কিছু দেখতে পাইনি। ঘরে ঢুকে কতক্ষণ অমনভাবে বসেছিলাম, তারপর তো ঘরের আলোটা জ্বালিয়েছি। বাইরে অনেকক্ষণ ঘুরেছিল, জানলার কাছে, বারান্দার কাছে, কিন্তু ঘরে ঢুকতে পারেনি। ঘরে ঢুকতে পারে না ওরা। আরে ঢুকবেই বা কি করে? ওর তো চোখ নেই, দেখতে পায় না, মানুষের গন্ধ পায়, তাই অমন করে। সাধু বাবা, এ ব্যাপার বড় গুরুতর। কাল রাতে যদি কিছু একটা ভালো মন্দ হয়ে যায়। আমি হিসেব করে দেখলাম মাত্র 4 দিন আগে যদি অমাবস্যা গেছে, অমাবস্যার রাতে যদি সত্যি সত্যি কোনো একটা মানুষের মাথা কাটা যায়, তাহলে তার প্রেত সেই অমাবস্যার রাতেই জ্যান্ত হয়ে যে আসবে সেটা কিন্তু স্বাভাবিক। বিশেষ করে অপঘাতে মৃত্যু, তার উপর অমাবস্যা। কিন্তু এমন কাজটা করতে কে পারে? জেনে শুনে মানুষকে মারছে, তার উপর এই ভবানীপুর গ্রামের মানুষদের বিপদে ফেলছে। স্ত্রীলোকটির কাছ থেকে উঠে এলাম। আমরা হাঁটতে হাঁটতে সেখান থেকে নদীর ঘাটের কাছে এলাম। নদীর ঘাট মানে এক জায়গায় শুধুমাত্র একটা গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। সেখানে গ্রামের লোকেরা জল নিয়ে কাজকর্ম করে, অথচ এর কাছ থেকেই সোজা নদী চলে গেছে। মানে পাশাপাশি আরও অনেক ঘাট রয়েছে, সেই ঘাটগুলো কিন্তু আঘাটা। তারই একটা জায়গায় আমাদের নিয়ে গেল মুকুন্দ আর হরিগোবিন্দ। এর মাঝেই হরিগোবিন্দ বলল, আমরা মাঝে মাঝে এইখানে এসে বসি বিকেলের দিকে, সন্ধ্যের দিকেও আগে বসতাম, কিন্তু সেই দিন দেখার পর থেকে আলো না থাকলে আর এখানে আসি না। নদীটাও তো খুব একটা বড় নয়, জলও কম, বোধহয় হেঁটেই ওপারে চলে যাওয়া যাবে। আমার মনে হচ্ছে সাধু বাবা, মাঝামাঝি নদীটা বেশ গভীর। জল কম হতে পারে, কিন্তু কাদা হয়ে রয়েছে। ওপারে গেলে নৌকো নিয়ে যাওয়াটাই ভালো। ওপারে যাওয়া হবে নাকি? আমার কেন জানি না মনে হচ্ছিল ওপারে গেলে কিছু একটা ব্যবস্থা করা যাবে। ওপারে জঙ্গলটা ঘন, বারবার মনে হচ্ছিল ওই জঙ্গলের ভেতরে এমন কিছু একটা রয়েছে যেটা কিন্তু সহজ ব্যাপার নয়। কথাটা ভেবে ওপারে জঙ্গলের দিকে তাকালাম আমি।
আর তারপরেই যেন পাথরের মতো হয়ে গেলাম। নদীর ওপারে জঙ্গলের ভেতরে দুটো গাছের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে কে যেন একটা আমার দিকেই তাকিয়ে দেখছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনেটা ফাঁকা, কিন্তু ওপাশে ঝোপঝাড়টা বেশি। তবুও তার মধ্যে থেকে দুটো বড় বড় গাছ আর তার পাশের খানিকটা ফাঁকা জায়গার মাঝে দাঁড়িয়ে যে আমায় দেখে চলেছে, তাকে আমিও যে দেখতে পেয়েছি সেটা সে বুঝতে পেরেছে। যেন মনে হলো সে আমার দিকে তাকিয়ে হাসছে, কালো একটা কাপড় জড়িয়ে রাখা তার গায়ে। ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে তোমাদের, কিন্তু নদীটা খুব বেশি বড় নয় বললাম না, এপার থেকে ওপার খুব স্পষ্টভাবে দেখা যায়। আমার পাশে এসে দাঁড়ানো হরিগোবিন্দ আর মুকুন্দ বোধহয় দেখতে পেয়েছিল। মুকুন্দ আস্তে আস্তে বলল, আশ্চর্য, আজ প্রায় বছর খানেক ধরে এসব চলছে। কই ওপারের জঙ্গলে তো আগে কাউকে দেখেছি বলে মনে পড়ে না। ওই গল্পের পর থেকে আমাদের গ্রামের লোকেরা কি ওপারের জঙ্গলে আর গিয়েছে? যায়নি তো তাহলে? কিন্তু ওপারে ওটা কে দাঁড়িয়ে আছে যেন, সোজা সাধু বাবার দিকেই তাকিয়ে দেখছে। সাধু বাবা ওটা কে? আমি আস্তে আস্তে শুধু বললাম, ওটা যেই হোক না কেন, ওই মাথা কাটা লাশগুলোর কথা একমাত্র ওই আমাদের বলতে পারবে। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতে আমরা একটা যেন জড়তার ভাব থেকে একটু নড়ে উঠলাম। একভাবে গল্প শুনতে শুনতে আমরা চুপ করে তার দিকে তাকিয়েছিলাম। এবার বাইরে তাকিয়ে দেখি বৃষ্টিটা বেশ ভালোই নেমেছে। বৃষ্টির ছাঁট এসে লাগছে আমাদের গায়ে। এতক্ষণ খেয়াল করিনি, তাই একটু গুছিয়ে সামনে এগিয়ে বসলাম। তারানাথ মন দিয়ে কিছুক্ষণ বাইরে বৃষ্টির দিকে তাকালো। তারপরে কি মনে হতে একবার উঠে গিয়ে ঘুরে এলো ভেতর থেকে। বুঝতে পারলাম এটা আমাদের সময় দেওয়া, যাতে আমরা সিগারেট খেতে পারি। কিশোরী আর আমি সিগারেট ধরিয়ে তক্তপোষের কাছে বসে বাইরের দিকে মুখ করে বেশ কিছুক্ষণ সিগারেট খেলাম। কিশোরী বলল, ভয়ঙ্কর ব্যাপার, জঙ্গলের ভেতর থেকে কেউ মানুষগুলোকে মেরে তারপর মাথা কেটে ফেলে দিচ্ছে, আর সেই মৃতদেহ এপারে এসে ঠেকছে। কিন্তু প্রত্যেক মাসে কি এমনটা হতো? মানে প্রত্যেক মাসেই কি মৃত পাওয়া যেত? আমার তো তেমন মনে হয় না। বোধ হয় সবসময় আসতো না। ওই শুনলে না, জেলের দল মাছ ধরতো, তারা হয়তো মাঝে মাঝে দেখতো জল কম আর নদীর পাড়ে এসে পড়ে থাকা মৃতদেহ তখন চট করে চোখে পড়তো। আর মরা তো জলে ফুলে ফুলে যায়, তখন তো ওপরে উঠে যায়। এমনভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সিগারেট শেষ হয়ে গেছে এমন সময় তারানাথ এসে ঢুকলো। আমাদের সামনে বসে কিছুক্ষণ এই কথার পর আবার সেই আসল কথা বলতে শুরু করলো। আমি তো তাকে দেখলাম, সেও আমায় দেখল। বেশ বুঝতে পারলাম কোনো একটা গভীর ব্যাপার রয়েছে। তা আমি হরিগোবিন্দ আর মুকুন্দর সঙ্গে বাড়িতে ফিরে এলাম। বাড়িতে ফিরে এসেছি। মুকুন্দর কাছে সদানন্দ সব কথা শুনে বলল, আপনি কি ওই জঙ্গলের দিকে যাবেন? এই জঙ্গলের ব্যাপারটা তো অনেকেই জানে, গ্রামের লোকেরা তো ওই দিকে শর্ট করে যেতে সাহস পায় না। ওই কারণে। কেন, জঙ্গলে আবার কি হয়েছে? ওই জঙ্গলে নাকি কোনো একটা খারাপ কিছু রয়েছে। আগে আমাদের এই গ্রাম থেকে জেলেরা মাঝে মাঝে মাছ ধরতে ওই পাড়ে চলে যেত। তখন নদী একটু বড় ছিল, রাতের দিকে অনেকে মাছ ধরতে ধরতে ওইখানে যেত। তখনই একবার একটা ব্যাপার ঘটেছিল। আমি বলি, শুনুন তাহলে সাধু বাবা। একবার আমাদের এই এপার থেকে দুজন জেলে নৌকা নিয়ে রাতের বেলা মাছ ধরতে বেরিয়েছিল। মাছ ধরতে ধরতে তারা নদীর ওপারে ওই যে টানা লম্বা জঙ্গল দেখছেন, ওই জঙ্গলের ধার বরাবর মাছ ধরতে ধরতে এগোচ্ছিল। এবার মাছ ধরতে ধরতে কি হয়, একভাবে জলের মধ্যে থাকা আর নৌকার মধ্যে মাঝে মাঝে ভালো লাগে না। তাই ছেলেটা অনেক সময় নৌকা বেঁধে পাড়ে উঠে খানিকটা বসে জিরিয়ে নেয়। তারপর তারা নদী পাড়ে নেমে যায়। পাড়ে নেমে গিয়ে দুজনের মধ্যে একজন
একটা বিড়ি ধরাতেই অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখে আর একজন কোথাও নেই, কিন্তু একটু আগেই পাশে ছিল। তার সামনে নদীর জলের মধ্যে নৌকাটা বাঁধা রয়েছে। সে দু একবার তার নাম ধরে ডাকাডাকি করে, কিন্তু কোনো কিছুতে সাড়া পায় না। অনেকক্ষণ পরেই যখন ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায় না, তখন প্রথমজন একটু চিন্তিত হয়ে পড়ে। সে উঠতে যাবে, আর উঠতে যেতেই তার মাথায় যেন কিছু একটা ধাক্কা লাগে। কোনো রকমে মাথা তুলে উপরের দিকে তাকাতেই সে দেখতে পায় যে গাছটার তলায় ওরা বসেছিল, সেই গাছের একটা নিচু ডালের উপরে দ্বিতীয় জেলে উল্টো হয়ে ঝুলছে। তার দুটো পা এমনভাবে গাছের ডালের সঙ্গে জড়িয়ে রয়েছে যেন বাদুড়ের পা, আর তার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। চোখ দুটো অদ্ভুত, মুখে একটা অদ্ভুত হাসি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সে উল্টে এসে নেমেছিল মাটিতে। এইবার চার হাত পায়ে ঠিক শেয়ালের মতো সে মাটির উপরে ঘুরতে শুরু করে, আর অদ্ভুতভাবে নাকি গর্জন করতে থাকে। তার দিকে তাকিয়ে সে যতই তাকে সরাবার চেষ্টা করে, ততই তাদের সে ছাড়ে না। তারপর একে তো রাত হয়েছে, চারপাশে কেউ কোথাও নেই। এমন অবস্থার মধ্যে পড়ে রীতিমতো ভীত হয়ে পড়ে প্রথমজন। কিন্তু এখান থেকে তো যেভাবেই হোক বেঁচে ফিরতে হবে। রাতের অন্ধকারে জঙ্গলের মাঝে যদি কোনো বিপদ হয়, তাহলে শেষে কোনো রকমে তাকে শান্ত করার চেষ্টা করেই যখন বুঝতে পারে কিচ্ছু হচ্ছে না, তখন আর একটা বিড়ি ধরায়। প্রথম বিড়ি ধরিয়ে আগুনটা তার হাতে ছিল, তাতেই সে দ্বিতীয় বিড়িটা ধরিয়ে ফেলে। যতক্ষণ তার হাতে জ্বলন্ত আগুনের অন্তত একটা কণাও রয়েছে, ততক্ষণ সহজে তার কোনো ক্ষতি করতে পারবে না ওই অশুভ শক্তি। দ্বিতীয়জন অনেকবার তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ওই বিড়ি জ্বালাতে জ্বালাতে সে নদীর পাড় থেকে ওই বিভৎস দেখতে তৃতীয়জনের উপরে নজর রাখতে রাখতে নৌকার কাছে এসে বসে। নৌকায় বসে নৌকার পাল খুলে দিয়ে যখন চলে আসছে, তখন দেখতে পায় দ্বিতীয়জন মাটির উপরে পড়ে ছটফট করছে, যেন তার গোটা শরীর জুড়ে কেউ প্রচণ্ডভাবে আঘাত করছে। এমনকি সেই আলো আঁধারের মধ্যে তার পেট চিরে তার পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত বেরিয়ে আসতে দেখেছিল সেই প্রথমজন। নদীর জল পেরিয়ে সে কোনো রকমে সেদিন রাতে বাড়ি ফিরেই জ্বরে পড়েছিল। দলের মধ্যে সে সমস্ত কথা সবাইকেই বলে। লোকজন সকলে মিলে যখন যায়, তখন দেখতে পায় ওপারে সেই গাছের তলাতেই পড়ে রয়েছে ওই লোকটা। তার পেটের ভেতরে যেন কেউ ধারালো কিছু দিয়ে ছিঁড়ে ফেলেছে। নাড়ি ভুঁড়ি সব কিছু বাইরে বার করা, মুখ থেকে রক্ত উঠেছে, এমনকি নাক কান থেকেও রক্ত বেরিয়েছে তার। ভয়ঙ্করভাবে মরেছে সে। প্রথম লোকটিও বেশি দিন বাঁচে না। প্রবল জ্বরে পড়ে থাকতে থাকতে পাগলের মতো প্রলাপ বকতে শুরু করে সে। তারপর নিজেই এক সময় ওই বাড়িতে থাকা বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। মুকুন্দের কথাগুলো শুনতে শুনতে কেমন যেন চমকে উঠছিলাম। জঙ্গলের মধ্যে যদি এমন কোনো খারাপ কিছু থেকেও থাকে, তাহলে যে লোকটিকে আমি দেখলাম সে সেখানে আছে কেন? সে যে মানুষ সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তাহলে? আমরা চুপ করে শুনে চলেছিলাম। মুকুন্দ তার কথা শেষ করতে সদানন্দ বলে উঠল, ওই নদীর ওপারের জঙ্গলটা খুব একটা ভালো নয় সাধু বাবা। এই পাড়টা যাও ঠিকঠাক আছে, ওই পাড়টা একদম খারাপ। সেইখানে যদি আপনি কাউকে দেখতে পান, তাহলে সেও কিন্তু নেহাত সাধারণ কিছু নয়। মাতু পাগলির আশীর্বাদে এত সহজে আমার ক্ষতি করার ক্ষমতা কারো হবে না, কিন্তু ওই নদীর ওপারে ওই জঙ্গলের মধ্যে যদি মাথা কাটা মৃতদেহগুলোর উৎসস্থল হয়, তাহলে সেখানে একবার আমাকে গিয়ে দেখে আসতেই হবে। বাইরে তখন ঝিঝি ডাকতে শুরু করেছে। অন্ধকার নেমে আসার পরে চাঁদের আলোয় যেন বাড়ির উঠোনটা অল্প অল্প আলোকিত হয়ে উঠেছে। বাঁশের বেড়ার চৌহদ্দির বাইরে গ্রামের পথ, সামনের দিকে খানিকটা ফাঁকা জায়গা, ছোট বড় গাছ এই সমস্ত দেখা যায়। আলো আধারিতে সে যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয়েছে।
চাঁদের আলোয় অন্ধকার একটু একটু করে সরতে সরতে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। আমি, মুকুন্দ আর সদানন্দ তিনজনে চুপ করে বসে আছি। রান্নাঘর থেকে সদানন্দের বউ বোধ হয় ডাক দিয়ে কিছু একটা বলল। সদানন্দ বলল, এই তো সাধু বাবা এখানে আসেন, একটু পরে খেয়ে নিচ্ছেন, আমরা একটু কথা বলছি। এই কথায় কিন্তু আমি আপত্তি করলাম না। মনের জোর যতই হোক না কেন, মুকুন্দ এবং হরিগোবিন্দ দুজনেরই বয়স প্রায় 60-এর উপর। তাদের জঙ্গলের মাঝে এমন বিপদের মধ্যে নিয়ে গিয়ে আরও বিপদে ফেলার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু কথাটা তুললাম না। এই কথা ওই কথা বলে মুকুন্দ উঠে রান্নাঘরের দিকে যেতেই সদানন্দ বলল, সাধু বাবা একটা কাজ করলে কেমন হয়? জঙ্গলে তুমি আর আমি গেলাম, ওদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাছাড়া রাতের বেলা না গিয়ে দিনের বেলা গেলেই তো হয়। একবার গিয়ে ওপারটা দেখে আসি, তারপরে না হয় দিনের বেলা তো ভয় কম। আমিও এমন কিছুই ভেবেছিলাম। তাই পরদিনই সকালে একটা সুযোগ করে সদানন্দকে নিয়ে একজনের নৌকাতে করে ওপারে গিয়ে নামলাম তো বটে, কিন্তু জেলে আমাদের ছেড়ে চলে আসতে পারবে না। তাই সে বলল সে আশেপাশেই থাকবে, পরে এসে নিয়ে যাবে, কিন্তু আমাদের সঙ্গে নিচে নামবে না। আমরা তাতে রাজি হয়ে গেলাম। 4-5টা জঙ্গল মতো জায়গা, বড় বড় ঘাস, মাধুরী ঝোপ, এগুলো ছাড়াও ছোট বড় বেশ কিছু গাছ রয়েছে। সবই চেনা গ্রাম বাংলার গাছ, কিন্তু এমনভাবে এখানে জোড়াজড়ি করে সব হয়েছে যে তাতেই জঙ্গল তৈরি হয়েছে, আর তার মাঝে পায়ে চলার পথ নেই বললেই চলে। সঙ্গে করে সদানন্দ একটা বড় কাটারি এনেছিল, আর আমি একটা বড় লাঠি। তাই দিয়েই পথ পরিষ্কার করতে করতে আমরা ভেতরের দিকে এগিয়ে চললাম। যে দুটো বড় তেঁতুল গাছের কাছে সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই দুটো এখন দেখতে পেলাম। সদানন্দকে বলতে সে সেই পথ ধরল। তারপরে সেখান থেকে আমরা এগোতে লাগলাম ভেতরের দিকে। অনেকক্ষণ হেঁটে যেখানে এসে পৌঁছালাম, সেখানে এসেই কিন্তু চমকে উঠলাম। এক জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর মতো রয়েছে, আর তারই এক পাশে একটা পঞ্চমুণ্ডির আসন। সিঁদুর, হলুদ রঙের গুঁড়ো, কালো তরল, আরও এমন অনেক কিছু ছড়িয়ে রয়েছে সেখানে। মরে ঝলসে যাওয়া পাখির ছাই হয়ে যাওয়া শরীর, জ্যান্ত কয়েকটা মুরগি বাঁধা রয়েছে এক পাশে। তাছাড়া কুটিরের ভেতরে আরও এমন অনেক কিছুই রয়েছে যাতে বোঝা যায় যে এইখানে কেউ একজন ভীষণ কোনো একান্ত সাধনা করে চলেছে। সদানন্দ বলল, এই সন্দেহটা আমার আগেই হয়েছিল সাধু বাবা, কিন্তু সাহস করে এখানে আসতে পারছিলাম না। তাছাড়া একা এই বয়সে কি করব? কোনো বিপদ যদি... কেন? তোমার এমন চিন্তার কারণ কি? অনেকদিন আগে এই জঙ্গলের ভেতরে, মানে ওই নদীর ধার বরাবর একবার আলো জ্বলতে দেখেছিলাম। সেদিন অনেক রাতের দিকে নদীর পথ ধরে গিয়েছিলাম ওই দিকের গ্রামে। সেইখান থেকে ফেরার পথে আমি আর একজন জেলে এই পথে এসেছিলাম। এইখান থেকে তো আমাদের ঘাটে যেতে হয়, কাছাকাছি, মানে এত কাছে আসিনি, তবে দূর থেকে হোক যা দেখেছি তাই স্পষ্ট। এইসব দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। ওই জেলে কিন্তু ভয় পেয়েছিল, ওসব নাকি হালে আর আলো, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম ওই আলো আর কিছু নয়, মশালের আলো। আপনি বলুন, এইটুকু নদীতে এবার থেকে ওবার ভালোভাবে দেখা যাবে না? রাতের বেলায় যা হোক না কেন, মশালের আলো আর আলোর কোনো পার্থক্য নেই। তাহলে তুমি আগে আগে নিজেই এইখানে এলে না কেন? ওই যে বললাম, সাহস করে উঠতে পারিনি। যদি কোনো বিপদে পড়ে যাই, এখানে তো কোনো তান্ত্রিক কোনো সাধনা করছে বলে মনে হচ্ছে, তাই না? পঞ্চমুণ্ডির এত কিছু রয়েছে, ওইখানে কাঁচা মুরগি, কোনো পিচাস আছে নাকি কে জানে। আমিও সেই কথাই ভাবছিলাম। কাঁচা মুরগি যখন রয়েছে, তাহলে তাকে বলি দিয়ে রক্ত উৎসর্গ করে কাউকে একটা ডাকা হয়, কিন্তু কাকে? আর মানুষই বা কোথায় খুঁজে পায়? তারপরেই মনে পড়ল
এইখান দিয়ে নদী পথে অনেকগুলো গ্রামের কাছাকাছি যাওয়া যায়। সদানন্দকে সেই কথা বলতে সে বলল, এখনো বোধ হয় কিছু পাওয়া যাবে না। যারা এখানে থাকে তারা বোধ হয় চলে এসে। রাতের বেলায় এইখানে এসে একবার দেখতে হবে। যদিও বলি হলে তা তো হবে সেই অমাবস্যার রাতে, তার আগে তো হবে না। আমি এইবার চিন্তা করে দেখলাম অমাবস্যা এখন থেকে কম করে 21 দিন বাকি। ততদিন আমি এখানে করবটা কি? অমাবস্যা না হলে যে ওদের দেখা পাওয়া যাবে না সেটা বুঝতে পারছি, কিন্তু কালকেই আমি ওকে দেখেছি। তার মানে এমন সময় একটা খসখসে পায়ের শব্দ শুনতে পেলাম। শুকনো পাতার উপর দিয়ে সদানন্দকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এক পাশে সরে দাঁড়ালাম। একটু পরেই দেখতে পেলাম এক পাশের জঙ্গলের ভিতর থেকে এসে দাঁড়ালো এক কাপালিক। কালো কাপড় জড়িয়ে রাখা তার নিম্নাঙ্গে এবং মাথার চুল লম্বা, হাতে একটা লম্বা বাঁকানো লাঠি, তার কপালে কালো রঙের একটা তিলক, আর তার সঙ্গে এসে ঢুকেছে আরেকজন। যে ঢুকেছে তাকে দেখেই সদানন্দ বলে উঠল, একে এ তো আমাদের গ্রামের রমাকান্ত, কিন্তু সে এখানে এলো কি করে? এখন আর কোনো কথা নয়, চলো। রাতের বেলা ওই কাপালিক এইখানেই থাকবে, তার সঙ্গে আরও কেউ থাকবে। এখন আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার, না হলে ওদের ধরতে পারবো না। এইটা করার অবশ্য অন্য একটা কারণ ছিল। বারবার যেন আমার মাথার ভেতরে কেউ আমায় বলে দিচ্ছিল এখন এইখানে থাকাটা বোকামি, এখান থেকে এখন চলে যাওয়া দরকার। যা হবে আজ রাতেই হবে। তাই আমিও আর দেরি না করে সদানন্দকে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। জলের কাছাকাছি আসতেই জেলেকে দেখা গেল। নৌকায় উঠে বসলাম। তার মানে রমাকান্ত সবকিছু জানে, আর সে যখন ওই কাপালিকের সঙ্গে মিলেছে তখন দুজনে মিলে কিছু একটা তো করছে। রমাকান্ত ভালো লোক নয় সাধু বাবা, গ্রামের লোকেদের এমনিতেই সে ক্ষতি করে। আর তার উপর কিন্তু আজ রাতে কি সত্যি সত্যি আমরা হাসবো? কোনো বিপদ হবে না তো? এতক্ষণ আমার কিছু মনে হয়নি, কিন্তু এইবার আমার বেশ ভয় ভয় করছে। দেখছিলে রমাকান্তর হাতে একটা মস্ত বড় খাড়া? আমিও দেখেছিলাম, বড় একটা খাড়া তার হাতে রয়েছে, এবং সেটা সেই কুটিরের এক পাশেই রেখে দিয়েছিল। মনে মনে প্রমাদ গুনলাম, অমাবস্যা এখনো দেরি আছে। তাহলে আজ রাতে আবার কোন পিশাচকে আহ্বান করবে ওরা? কোন রক্ত? মুরগির রক্ত নাকি অন্য কিছু? ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা ছাগলের চিৎকার শুনতে পেলাম। আমার বুঝতে অসুবিধে হলো না যে আজ রাতে ওই ছাগলকেই বলে দিয়ে সন্তুষ্ট করবে কোনো অশুভ শক্তিকে। আজ রাতে আসতেই হবে, দেখতেই হবে কি আছে ওই জঙ্গলের ভেতরে। কথাটা ভাবতে ভাবতেই তখনকার মতো সদানন্দের সঙ্গে ফিরে গেলাম তার বাড়িতে। বাড়িতে ফিরে কিভাবে যেন মুকুন্দ সবকিছু বুঝতে পারল। বলল, রমাকান্ত, ওই রমাকান্ত এত বড় শয়তান হয়েছে সে কথা তো আগে বুঝতে পারিনি। চিন্তা করো না বাবা, আজ রাতেই ওইখানে আমরা যাব, তারপরে দেখবো আসলে কি হয়। ওই রমাকান্ত যতই বড় শয়তান হোক না কেন। ওই কথা বলিস না, ও অমন ভাবে মারতে পারে আর তোদের এত সহজে ছেড়ে দেবে? ওখানে যাস না। কিন্তু ওখানে না গেলে যে এই বিপদ থেকে কেউ উদ্ধার পাবে না। ওদেরকে না আটকাতে পারলে আবার ওরা সামনের অমাবস্যাতে কাউকে না কাউকে মারবে। হ্যাঁ, এই গ্রামের কারোর উপরে এখনো হাত পড়েনি, কিন্তু পরেও যে পড়বে সেটা তো বলা যায় না। আমার তো মনে হয় আশেপাশের গ্রাম থেকে নৌকায় করে ওই লোকেদেরকে ধরে আনা হয়। সব কিছুই বুঝতে পারছি, কিন্তু আমার ভীষণ ভয় করছে। একেতেই ওই কাপালিক, তারপর রমাকান্ত, ওরা মোটেই ভালো লোক নয়। মুকুন্দর বাড়ির লোকেরা, মানে তার স্ত্রী এবং তার বৌমা সকল কথা জানতে পেরে তারাও তেমন চিন্তিত হয়ে পড়ল। কিন্তু সদানন্দ নাছোড় বান্দা, সে যখন একবার বলেছে রাতের বেলা সে আমার সঙ্গে যাবে, তখন সে যাবেই। কারণ আমারও মনে হচ্ছিল যে আজ রাতে কিছু একটা হবে। খবর পেয়ে হরিগোবিন্দ ছুটে এলো,
বলল, ওরা যখন যাবে তখন আমরাও যাব, আমাদের আপত্তি নেই। বয়স তো প্রায় হলো, এখন যদি তোমাদের সঙ্গে এখানে না যেতে পারি তাহলে। আমাদের সঙ্গে যেই যাক না কেন, আমার তাতে আপত্তি নেই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যদি তেমন কোনো বিপদ হয় তাহলে কিন্তু আমাদের সেখান থেকে পালিয়ে আসতে হবে। তখন কিন্তু আগে জীবন, আর তখন কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করতে পারবে না। আমরা এই গ্রামেরই ছেলে, এখন না হয় একটু বয়স হয়েছে। ছোটবেলায় কতবার আমরা ওই নদী পার হয়েছি, ওই জঙ্গলের দিকে মাঝে মাঝে চলে যেতাম দিনের বেলায়, রাতের বেলা না গেলেই হতো। এসব ব্যাপার তো শুরু হয়েছে প্রায় বছর খানেক ধরে, তার আগে তো এমন কিছুই ছিল না। তুমি চিন্তা করো না সাধু বাবা, আমাদের কিচ্ছু হবে না। ক্রমে ক্রমে দেখা গেল আমি, সদানন্দ, হরিগোবিন্দ এবং মুকুন্দ চারজনেই সেখানে যাওয়ার জন্যে তৈরি। অনেক চেষ্টা করেও যখন কেউ কাউকে নিরস্ত করতে পারা গেল না, তখন চারজনে মিলেই যাব বলে স্থির হলো। আবার চুপ করল তারানাথ। বাইরে বৃষ্টির সঙ্গে এবার যেন বিদ্যুৎ চমকে উঠেছে। কালো মেঘে চারপাশটা ঢেকে অন্ধকার হয়ে গেছে। দুপুর পেরিয়ে যে বিকেল হয়ে গেছে সে কথা ভালো করে বোঝা যায় না। এমনটা সবসময় হয় না, মাঝে মাঝে হয়। এমন কালো আকাশ হয়ে গেলে বাড়ি ফেরার সময় চিন্তায় পড়তে হয়, কতক্ষণ যে আর ট্রাম রাস্তার কাছাকাছি দাঁড়িয়ে ভিজতে হবে। আসার সময় তো ছাতা নিয়ে আসিনি। কিশোরীর যেন সেদিকে কোনো চিন্তা নেই। সে বলল, তার মানে রাতের বেলা আপনারা চারজন মিলে সেই জঙ্গলে ঢুকলেন, কিন্তু বিপদ হতে পারে জানার পরেও। আপনার সদানন্দের কথা না হয় বাদ দিলাম, কিন্তু বাকি দুজন বয়স্ক মানুষ ঢুকলো জঙ্গলের ভেতরে। সত্যি বলছি, তাদের সাহস আছে বটে। সাহস বলে সাহস। অন্ধকার নামার পর দুটো নৌকায় করে আমরা চারজন গিয়ে পৌঁছালাম ওপারে জঙ্গলের কাছে। মাঝিরা সেখানে থাকতে রাজি হলো না। তারা বলল তারা সকালের দিকে আসবে, একেবারে ভোরবেলার দিকে। ততক্ষণ যদি আমরা বেঁচে থাকি তাহলে তারা আমাদের নিয়ে যাবে। নিচে নামতে মাটিতে পা দিয়েই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আমি অনুভব করতে পারলাম। বাতাসে যেন সামান্য কিসের পরিবর্তন হয়েছে। বাতাসটা হঠাৎ করে ভারী হয়ে উঠেছে, তবে অশুভ শক্তি নয়। সঙ্গে সঙ্গে আরো কিছু একটা অনুভব করেছিলাম, তবে তখন বুঝতে পারিনি। আমি হাত তুলে ওদের তিনজনকে থামতে বললাম। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে খানিকটা ক্ষমতা তো আমিও পেয়েছিলাম। তাকেই কাজে লাগিয়ে বুঝতে পারলাম অশুভ কিছু একটা চারপাশে ছড়িয়ে রয়েছে। অন্ধকারের মধ্যে ভালো করে দৃষ্টি চলে না, সঙ্গে দেশলাই রয়েছে। দুটো মশালের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এখন জ্বালানো যাবে না। মশাল জ্বালালে আমাদের যে কেউ দেখতে পেয়ে যাবে। প্রথমে সদানন্দ, আর তারপরে মুকুন্দ, হরিগোবিন্দ এবং সবার শেষে আমি। পেছনে লক্ষ্য রাখতে রাখতে এগিয়ে চলেছি। সকলেরই দেহবন্ধন করা হয়েছে, কিন্তু এখানকার অশুভ শক্তির ক্ষমতা যদি বেশি হয় তাহলে কিন্তু সেই দেহবন্ধন ক্ষমতা খুব একটা কাজ করবে না। মুখে কেউ কোনো কথা বলবে না, চুপচাপ চলো। একটা শব্দ শোনা যাচ্ছে, সে শব্দ অনুসরণ করেই আমরা যাব। শব্দ অনুসরণ করেই আমরা এগোলাম। অনেকটা ভেতরে চলে এলাম। আগে দিনের বেলা এসেছিলাম বলেই সুবিধে হলো। ঠিক সেই জায়গার কাছাকাছি আসতেই মনে হলো গম্ভীর স্বরে কে যেন একটা মন্ত্র উচ্চারণ করে চলেছে। গাছের আড়ালে অন্ধকারের মধ্যে এসে আমরা দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে ঠিক সেই কুটিরের পাশে একটা জায়গাতে পঞ্চমুণ্ডির আসনের কাছে বসে মন্ত্র পড়তে দেখলাম সেই কাপালিককে। না, পঞ্চমুণ্ডির আসনে নয়, তার পাশে একটা আসন তৈরি করে সেইখানে সে বসেছে। বোধহয় অন্য কোনো সাধনা করছে। রমাকান্তকে দেখতে পেলাম কুটিরের কাছে বসে রয়েছে। তার এক পাশে রাখা রয়েছে সেই খাড়া। ছাগলটা একটা গাছের সঙ্গে বাঁধা। তার মাথার ওপর মাঝে মাঝে হাত বোলাচ্ছে। মুকুন্দ আস্তে আস্তে বলল, একটু পরেই বোধহয় ওই ছাগলটা বলি হবে, তাই না? কত বড় শয়তান এরা!
এমন করে মানুষ বলি দিয়েছে, আবার এখন হরগোবিন্দ, কিন্তু ওটা কি? হরিগোবিন্দ মুখে আঙুল দেখালো। আমরা দেখতে পেলাম পঞ্চমুণ্ডির আসন, তার পাশে যেখানে বসে রয়েছে সেই কাপালিক, ঠিক তার পাশেই কালো ধোঁয়ার একটা কুণ্ডলী যেন হঠাৎ করে জড়ো হতে শুরু করেছে। বড় হতে হতে সেটা একটা কালো ছায়ার রূপ নিল। এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য যেন। তারপর একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো তার গলা থেকে। আবার দেখেছিস তুই আমায়? আবার দেখেছিস? বলেছি না তোকে আমি সেই ক্ষমতা দেব না। তার জন্য তোকে আরো বলি দিতে হবে, আরো প্রাণ উৎসর্গ করতে হবে। বলে দেব, প্রাণ উৎসর্গ করব, কিন্তু তার আগে অন্য কারণে আজ তোমায় ডেকেছি। সবাই আটকানোর জন্য কেউ একজন এসেছে। সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের আলোয় সেই কালো ছায়াটাকে ভালো করে দেখা গেল এবার। তার কালো শরীর, দুটো চোখ টকটকে লাল, মাথার চুলগুলো প্রায় মাটির কাছ পর্যন্ত এসে পড়লেও অল্প হাওয়ায় এখন তা উড়ছে। মুখে অজস্র দাঁতের সারি। কেন জানি মনে হলো সেটা প্রেত মূর্তি। সে আবার কথা বলল আগের মতোই। কার এত ক্ষমতা তোকে আটকায়? আমার সাধনা করতে তোকে আটকাবার ক্ষমতা কার আছে? আর মাত্র 4টে মানুষ বলি দিলেই 4 অমাবস্যার পরে তুই ক্ষমতা পাবি। তারপর থেকে আরো 1টা বছর ধরে তোকে কঠোরভাবে আমার তপস্যা করতে হবে। আর তারপরে তুই পাবি সেই সম্মোহনের ক্ষমতা। কথাটা শুনেই আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। এইবার বুঝতে পেরেছি কে এই অপশক্তি। অতি নিম্ন স্তরের এক অপশক্তি, কিন্তু একে তুষ্ট করতে অনেক কিছু করতে হয়। প্রথমে 17টা অমাবস্যার রাতে বলি দিয়ে তাকে জাগ্রত করে তার কাছ থেকে একটা ক্ষমতা পাওয়া যায়। সেই ক্ষমতার মাধ্যমে গোটা 1 বছর ধরে নানা সময়ে বলি দিতে হয়। মোট 21টা মানুষ, 21টা মোষ এবং 21টি ছাগল, এবং যে কোনো পাখি 21টি। তারপরে আরও কিছু জটিল ক্রিয়া আছে, কিন্তু সব কিছু একবার সমাধান করতে পারলেই যে কোনো মানুষকে চোখের দৃষ্টি দিয়ে সম্মোহন করার ক্ষমতা এই অপশক্তি দেয়। আস্তে আস্তে সে কথা বলতেই সদানন্দ বলে উঠল, কিন্তু ওই রমাকান্ত এই কাপালিকের সঙ্গে ঘুরছে কেন? সে কি পাবে? কথাটা বলার সঙ্গে সঙ্গেই সেই কালো ছায়াটা যেন খিলখিল করে হেসে উঠে হঠাৎ থেমে গেল। গর্জন করে বলল, এখানে বাইরের কেউ এসেছে। 4টে মানুষের শরীরের গন্ধ পাচ্ছি আমি। ওই গাছের তলায় 4 জন বসে আছে। এক্ষুনি যা ওখানে। তার কথা শুনে রমাকান্ত আর সেই কাপালিক এই দিকে মুখ তুলে তাকালো। বোধহয় প্রচণ্ড ভয় পেয়ে হরিগোবিন্দর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে গিয়েছিল, আর তাতেই সেই কাপালিক তার হাতটা মাথার উপর তুলে বিড় বিড় করে কি একটা মন্ত্রের মতো বলে খানিকটা ধুলো আমাদের দিকে ছুঁড়ে দিল। কিন্তু আমি জানি সেটা ধুলো নয়। এক্ষুনি কোনো এক শক্তি আমাদের ওপর এগিয়ে আসবে। আর তারপরেই দেখতে পেলাম কালো শিয়ালের মতো কতগুলো ছায়ামূর্তি যেন সামনে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। কি বিভৎস সেই চেহারা!
মুখের দাঁতের পাটি একদম কানের কাছ পর্যন্ত গিয়ে ঠেকেছে, সাদা মণিহীন চোখ। রমাকান্ত চিৎকার করে উঠল, কারা এখানে? আজ ধরতে পারলে সবকটাকে একসঙ্গে বলি দেব। আমরা উঠে পড়লাম। হরিগোবিন্দ, মুকুন্দ, সদানন্দ পিছনের দিকে ছুটে যাচ্ছে, আর আমি হাঁটতে হাঁটতে একবার পেছনে ঘুরে তাকাচ্ছি। সেই ছায়াগুলো একদম কাছে এসে পড়েছে। কিছুই করা সম্ভব নয়। বুঝতে পেরে আর কি করব, আমি থমকে দাঁড়ালাম। গলা তুলে বললাম, এই জঙ্গল থেকে পালিয়ে বেরিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। তোমরা পালাবার চেষ্টা করো না, দাঁড়াও। ওদের বিরুদ্ধে আমাদের লড়াই করতেই হবে। দেহবন্ধন করা রয়েছে। সেই ছায়াগুলো ছুটে আমাদের কাছে এলেও সরাসরি আমাদের আক্রমণ করতে পারল না। ততক্ষণে সেই কাপালিক আর রমাকান্ত হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে। কাপালিক রক্তচক্ষুতে মশাল হাতে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম তুই আসবি, আর তোর জন্যই আজকের এই আয়োজন। তুই আমার শক্তি এখনো দেখিস নে। ওরা তোকে স্পর্শ করতে পারছে না তো কি হয়েছে, বাকিরা ঠিক পারবে। কথাটা বলতে বলতে সে দুটো হাত তুলল। তারপরে কি যেন বিড়বিড় করে পড়তে দেখতে পেলাম। আমাদের আশেপাশের মাটির তলা থেকে কালো কালো কতগুলো হাতের মতো কিছু উঠে আসছে। শরীরগুলো অদ্ভুত দেখতে। তাদের বুক পর্যন্ত রয়েছে কালো কুচকুচে লম্বা লম্বা হাত। তারা এগিয়ে আসছে আমাদের দিকে। আমি মনে মনে প্রমাদ গুনলাম। সঙ্গে সঙ্গে একটা গণ্ডি রেখে দিলাম চারপাশে। সেই গণ্ডির মধ্যে ওরা তিনজন আর আমি দাঁড়িয়ে রইলাম। সেই মূর্তিগুলো গণ্ডি পর্যন্ত আসতে পারল না। এইভাবে যে কতক্ষণ কেটেছিল মনে নেই। এক সময় দেখলাম চারপাশে কেউ কোথাও নেই। তাহলে আপনারা ওখানে ওই গণ্ডির মধ্যে দাঁড়িয়েছিলেন, কিন্তু সে কাপালিক যে বলেছিল আপনার ক্ষমতা ওখানে কাজে লাগবে না। কাপালিক মিথ্যে কথা বলেনি। সে ছিল পিশাচ সিদ্ধ। এমন অনেক নিম্ন স্তরের সাধনা সে করেছিল, যে ক্ষমতা দিয়ে আমাদের এই গণ্ডি কিছুক্ষণের মধ্যেই সে কেটে ফেলতে পারত। কিন্তু তাতে তার খানিকটা সময় লাগবে, আর সেই সময়টাই আমি চেয়েছিলাম। ক্ষমতা দিয়ে এই কাপালিককে হারানো সম্ভব নয়। তার পাশে দাঁড়িয়ে রমাকান্ত হাসতে হাসতে বলল, তোরা কি ভেবেছিস তোরা যখন জঙ্গলের মধ্যে ঢুকেছিলি তখন কি তোদের আমি দেখিনি? দেখেছিলাম, জানতাম ঠিক রাতের বেলা আসবি তোরা। তাই তো বাবাকে বলে তোদের জন্য তৈরি হয়েছিলাম। ওই ছাগল আজ আমরা বলি দেব না, আজ বলি দেব তোদের। আজকে তোদের চারজনকে বলি দিয়ে ওই পিশাচকে সন্তুষ্ট করবে বাবা। রমাকান্ত, রমাকান্ত, তুই এমন হয়ে গেছিস? গ্রামের মানুষগুলো তোদের জন্য কত কষ্ট পাই বলতো। রাতের বেলা ঘর থেকে ছেলেমেয়েরা বাইরে বেরোতে পারে না। গোটা গ্রামের মানুষ ভয়ে ভয়ে কাটায়। ওকে কিছু বলে লাভ নেই। ও কি আর এখন মানুষ আছে? ও একটা পিশাচ হয়ে গেছে। ওই শয়তান কাপালিকের সঙ্গে মিশে ও একটা পিশাচ হয়ে গেছে। একবার এখান থেকে বাইরে যাই, তোর তোর কি করতে হয় দেখিস। এইখান থেকে তোরা কেউ বেরোতে পারবি না। আজকেই তোদের শেষ সময়। আমি কিন্তু কিচ্ছু বললাম না। বুঝতে পারছিলাম কাপালিক নিজের সমস্ত শক্তি সেই বুকে হেঁটে আসা বিভৎস নিম্ন স্তরের প্রাণীগুলোর মধ্যে সঞ্চালন করছে। তারা বারবার গণ্ডির কাছে এসে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার গোটা শরীর কেঁপে উঠল। গণ্ডির বাঁধন যে একটু একটু করে আলগা হতে শুরু করেছে বুঝতে পারছিলাম। কি করব কিছু বুঝতে পারছি না। ঠিক এমন সময় দেখতে পেলাম কাপালিক আর রমাকান্ত যেখানে দাঁড়িয়ে আছে, ঠিক তার এক পাশ থেকে একটি বাচ্চা মেয়ে কোথা থেকে যেন এসে দাঁড়িয়েছে। সাদা শাড়ি তার গায়ে, লাল পাড়, খালি পা, মাথায় লম্বা চুল কোমরের কাছ পর্যন্ত এসে ঝুলে পড়েছে। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বালা করতে লাগলো। হঠাৎ কাপালিক চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলে উঠল, এসব কি হচ্ছে? আমার ক্ষমতা কমে যাচ্ছে কেন? কিছু একটা হচ্ছে রমাকান্ত, কিছু একটা হচ্ছে। রমাকান্ত কিচ্ছু বুঝতে পারল না। বাকিরা বোধহয় সেই বাচ্চা মেয়েটিকে দেখতে পায়নি, কিন্তু আমি তাকে দেখতে পেলাম। এমন সময় হাসতে হাসতে হরিগোবিন্দ বলতে লাগলো,
শোধ নিয়ে নেবে। এখন ওই দেখ মা আছে। হরিগোবিন্দর কথা শুনে আমরা সকলেই তাকালাম সেই বাচ্চা মেয়েটার দিকে। মেয়েটা এক পা করে হাঁটতে হাঁটতে এই দিকেই আসছে। কাপালিক তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, চলে যা এখান থেকে, চলে যা বলছি। কে তুই চলে যা, তাহলে আমার হাতেই মরবি, চলে যা। কাপালিকের পাঠানো সেই বিভৎস প্রাণীগুলো তখন থমকে গেছে। তারা আমাদের দিকে আর এগোচ্ছে না। সেই মেয়েটি একবার হেসে উঠল, মুখে কিন্তু কিছুই বলল না। সে নিজের ডান হাতটা তুলতেই চোখের সামনে আমাদের চারপাশে সেই বিভৎস প্রাণীগুলো যেন টুকরো টুকরো হয়ে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। রমাকান্তর হাতে থাকা সেই খাড়াটা যেন আপনা আপনি উপরে উঠে এলো। কিচ্ছু বুঝতে পারছিল না সে। ভয়ে ভয়ে চিৎকার করে বলে উঠল, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, বাবা, আমার হাত একাই উপরে উঠে যাচ্ছে কেন? এসব কি হচ্ছে আমার সাথে? রমাকান্তর হাতটা উপরে উঠে এলো। নিজের হাতেই সে নিজের গলায় খাড়াটা বসিয়ে দিতেই একটা চিৎকারের সঙ্গে সঙ্গে ঝলকে ঝলকে রক্ত বেরিয়ে এলো। এই দৃশ্যটা হরিগোবিন্দ আর মুকুন্দ সহ্য করতে পারল না। তারা চোখ ঢেকে ফেলল। সদানন্দ কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে সাধু বাবা? এসব কি হচ্ছে? আমিও বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। আমি পাথরের মতো দেখে চলেছি। রমাকান্ত মাটির উপর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই খাড়াটা হাওয়ায় নিজেই ভেসে উঠল একবার। কাপালিক নিজের জায়গা থেকে সরে যাবার চেষ্টা করতে বুঝতে পারল সে সরতে পারছে না। সে চিৎকার করতে লাগলো, সেখান থেকে উঠে পালাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। চারপাশের অন্ধকারটা যেন আরো প্রবলভাবে কাঁপতে শুরু করেছে, যেন আশেপাশের অন্ধকারটা জীবন্ত। সেই মেয়েটার দিক থেকে সাদা একটা আলো যেন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। কাপালিক এবার দুহাতে খাড়াটাকে তুলে ধরল। সে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, কোথায় তুমি? আমায় বাঁচাও, কোথায় তুমি? আমায় বাঁচাও। ততক্ষণে আমি বুঝতে পেরেছি সেই অপদেবতা এখানে আর আসবে না। কাপালিক নিজের হাতেই নিজের গলার উপরে একটা কোপ দিতেই গেল মাটির উপরে। সেই মেয়েটি হাঁটতে হাঁটতে এসে দুটো মৃতদেহের উপর নিজের পা তুলে রাখতেই তাদের শরীরগুলো যেন ছিন্ন ভিন্ন হয়ে রক্ত মাংস ছড়িয়ে পড়ল আশেপাশে। আমি কিছুই বলতে পারছিলাম না। ততক্ষণে হরিগোবিন্দ আর মুকুন্দ জ্ঞান হারিয়েছে। সদানন্দ হাত জোড় করে কাঁপতে কাঁপতে গণ্ডির ভেতরে বসে পড়েছে। আমার চোখে জল চলে এলো। আমি বসে বসে বললাম, কে মা তুমি? কে এমন সময় এসে আমাকে রক্ষা করলে? কে তুমি? মেয়েটা কিচ্ছু বলল না। হাঁটতে হাঁটতে সে আমার দিকে এগিয়ে আসছে। চোখটা কেমন ঝাপসা হয়ে আসছিল। এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। তারানাথ চুপ করতেই আমি বলে উঠলাম, এই মেয়েটি কে ছিল বলুন তো? জানি না। পরে ওরা বলেছিল সেই জঙ্গলের ভেতরে নাকি অনেক আগেই কোনো এক সময় ডাকাতের আস্তানা ছিল। তখন তারা ওইখানে কোনো কালী মূর্তি প্রতিষ্ঠা করেছিল। সেসব অবশ্য অনেক আগের কথা। এই গ্রামের জন্ম তখনও হয়নি। আশেপাশের দূরের গ্রাম থেকে ওরা এই সমস্ত কথা শুনেছিল। একেতেই সব জায়গা অন্ধকারে ঢাকা, তার উপর জঙ্গলটাও বেশ ঘন। আর তারপরে আবার এই সব শুরু হয়। গ্রামের লোকেরা জঙ্গল থেকে দূরেই থাকত। যখন জ্ঞান ফিরেছিল দেখি চারপাশে কোথাও কিচ্ছু নেই। সদানন্দ, হরিগোবিন্দ আর মুকুন্দকে নিয়ে জলের কাছে আসতে দেখি একটা নৌকা রাখা রয়েছে, বেশ বড় সড়ো নৌকা, কিন্তু কোথাও কোনো মাঝি নেই। সদানন্দই নৌকা চালিয়ে তাড়াহুড়ো করে আমাদের এই পাড়ে নিয়ে এসেছিল। তারপর ভেবেছিল এইখানেই সব শেষ, কিন্তু আরেকটা ব্যাপার ঘটেছিল। পরদিন সকালে
ওই কাপালিকার রমাকান্তের মৃতদেহটা গলা কাটা অবস্থাতেই ভেসে উঠেছিল ভবানী নদীর জলে। তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছিল, এখনই বেরিয়ে পড়াটা দরকার। তারানাথ চুপ করে বসে রইল। আমাদের বিদায় জানাতেই আমরা বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী বলল, আমার কি মনে হয় জানো তো, ওই জঙ্গলে থাকা সেই শুভ শক্তি অশুভ শক্তির এই অত্যাচার সহ্য করতে না পেরে সঠিক সময়ে তার প্রতিশোধ নিয়েছিল। হয়তো এর আগে যদি কেউ রাতে জঙ্গলে ঢুকে ওদের আটকাবার চেষ্টা করত, তাহলেও তাই হতো। নাকি ঠাকুর মশাইয়ের জন্য এসব হয়েছিল? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই আমি উত্তর করলাম না। মনে মনে ভাবতে লাগলাম, তারানাথ বলেছিল জঙ্গলে ঢোকার সময় সে কিছু একটা অনুভব করেছিল। তাহলে কি সেইটাই এই শুভ শক্তি? আমার জানা নেই। আমরা এগোতে লাগলাম ট্রাম রাস্তার দিকে। বৃষ্টিটা আবার বাড়তে শুরু করেছে। শুনছিলেন ভবানীপুরের নদী ও তারানাথ তান্ত্রিক বিভিন্ন চরিত্রে অমিত, জ্যোতির্ময়, সুরজিতা, সৌম্যজিৎ, বর্ণক এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।